ছেলেটির নাম লাবিব। সত্য মাস্টার্স শেষ করা এক তরুণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। যদিও তার পড়াশোনার বিষয় ছিল ঔষধ বিজ্ঞান, কিন্তু তার আগ্রহের ক্ষেত্র ছিল আরও বিস্তৃত। সে শুধুমাত্র ঔষধ তৈরি কিংবা রোগ নিরাময়ের গবেষণাতেই আটকে থাকেনি, বরং মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, বিভিন্ন রাসায়নিক কণা কিভাবে মানুষের চিন্তা, আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করে, এই বিষয়গুলো তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত। তার মাস্টার্সের থিসিসের বিষয় ছিল নিউরোট্রান্সমিটার বিকৃতি এবং সাইকোট্রপিক ওষুধের দীর্ঘমেয়াদী প্রভাব। সে জানতে চেয়েছিল মানুষের আবেগ, ভয়, আনন্দ বা বিভ্রমের পেছনে কোন রাসায়নিকগুলি কাজ করে এবং এই রাসায়নিকের অস্বাভাবিক পরিবর্তন মানুষের ব্যক্তিত্ব বদলে দিতে পারে। গবেষণার জন্য সে প্রায় প্রতিদিন রাত জেগে ল্যাবে কাজ করত। ইলেকট্রোফিজিওলজি পরীক্ষার মাধ্যমে সে মানুষের মস্তিষ্কের সংকেত পড়ত, নিউরোট্রান্সমিটারের মাত্রা বিশ্লেষণ করত, ইজি বা ইলেকট্রোএনসেফালোগ্রাফিতে ডেটা পরীক্ষা করত। তার গবেষণার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই প্রতিনিয়ত সে ঘাঁটাঘাঁটি করত। সাইকোফার্মাকোলজি দ্য ফোর্থ জেনারেশন অফ প্রোগ্রেস, যেখানে সে কিভাবে কিছু নির্দিষ্ট রাসায়নিক মস্তিষ্কের নিউরোট্রান্সমিশন প্রক্রিয়ায় পরিবর্তন আনে সেটার জন্য ঘাঁটাঘাঁটি করত। দ্য কেমিস্ট্রি অফ মাইন্ড অল্টারেটিং ড্রাগস, এই বই তাকে বুঝতে সাহায্য করেছিল কিভাবে ডোপামিন এবং সেরোটোনিন মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে। তার আরেকটা ভালো লাগার বই ছিল মলিকিউলার নিউরোফার্মাকোলজি, যেখানে সে জেনেছিল কিভাবে গ্লুটামেট, জিএবিএ এবং অন্যান্য নিউরোট্রান্সমিটার একসঙ্গে কাজ করে মানুষের ব্যক্তিত্ব তৈরি করে। এমনই একদিন গবেষণা করতে করতে গভীর রাতে সে ফেসবুকে একটি কমিউনিটি, নিউরোলজিক্যাল রিসার্চ কমিউনিটি একটা গ্রুপে পোস্ট দেখতে পেল। পোস্টের শিরোনাম ছিল একটি অজানা নিউরোট্রান্সমিটার যা মানব মস্তিষ্ককে নতুনভাবে রূপ দিতে পারে। লাবিব পোস্টটি পড়তে শুরু করল, যেখানে বলা হয়েছিল কিছু গবেষক এমন কিছু রাসায়নিক আবিষ্কার করেছেন যা মানুষের চেতনা, বাস্তব এবং বিভ্রমের মধ্যে পার্থক্য কমিয়ে ফেলতে পারে। তবে আশ্চর্যের বিষয়, যারা এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তারা সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঠিক এই পোস্টের নিচেই রুহি নামের একটা মেয়ের কমেন্ট তার নজর কাড়ল। সেখানে লেখা, আমি জানি এই গবেষণা থামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি জানি কোথায় এর সব তথ্য লুকিয়ে রাখা আছে। লাবিব রুহির সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে কথা বলতে শুরু করল। প্রথম দিকে রুহি ছিল বেশ সতর্ক, যেন সে পুরোপুরি ভরসা করতে পারছিল না। তার কথাবার্তা খুবই সংক্ষিপ্ত, কখনো সরাসরি উত্তর দেয় না, বরং ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে লাবিব জানতে চাইল, তুমি কে, কিভাবে এসব জানো? রুহি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর উত্তর দিল, আমি ছিলাম তাদের কিছু পরিচিত সার্কেলের সাথে, যারা এই গবেষণার প্রকৃত সত্য উদ্ঘাটন করতে চেয়েছিল। আমি জানি এই রাসায়নিক যৌগ শুধু গবেষণার বিষয় নয়, এটি একটি অস্ত্র যা মানুষকে চেতনায় নিয়ন্ত্রণ করতে সক্ষম। লাবিব কিছুটা হতবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি বলতে চাচ্ছ কেউ ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করেছে? রুহি উত্তরে বলল, অবশ্যই। এটি একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণাগারে গবেষণা করা হয়েছিল। 1987 সালের একটি গোপন পরীক্ষাগারে এই যৌগটি প্রথম তৈরি করা হয়। তবে পরীক্ষার এক পর্যায়ে দেখা যায় এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই রাসায়নিকটি গ্রহণকারী ব্যক্তির মস্তিষ্ক এতটাই গভীরে পরিবর্তন আনতে পারে যে বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। লাবিব অবিশ্বাসী গলায় প্রশ্ন করল, কিন্তু এটি তো শুধু একটি রাসায়নিক, এটি কিভাবে এত শক্তিশালী হতে পারে? রুহি একটু থেমে বলল, কারণ এটি কোনো সাধারণ নিউরোট্রান্সমিটার নয়, এটি ব্রেন সেলগুলোর কার্যাবলীতেই পরিবর্তন আনে। তোমার ধারণা মানুষের স্মৃতি কিভাবে কাজ করে? লাবিব তখন বলল, স্মৃতি মূলত নিউরনের মধ্যে থাকা স্ন্যাপটিক সংযোগের মাধ্যমে তৈরি হয়। যখন আমরা কোনো কিছু মনে রাখি, তখন নিউরোট্রান্সমিটারগুলো নিউরনের মধ্যে সংকেত পাঠায়, যা মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশে সংরক্ষিত হয়। রুহি বলল, ঠিক আছে,
এখন কল্পনা করেন, যদি কোনো একটি রাসায়নিক এমনভাবে কাজ করে যাতে এটি এই স্মৃতির সংকেত পরিবর্তন করে দেয়, যদি এমনভাবে কাজ করে যা কেউ কিছু জানে তা আস্তে আস্তে সেটা বদলে দিতে পারে। লাবিব তখন কিছুটা শিউরে উঠল, বলল, মানে তুমি বলতে চাচ্ছ এই রাসায়নিক মানুষের চিন্তায় মুছে ফেলতে পারে? রুহি তাকে হালকা একটা হাসির ইমোজি দিল এবং বলল, শুধু মুছে দেয়া নয়, বরং নতুন চিন্তা প্রতিস্থাপন করতেও সক্ষম। যারা এই যৌগের প্রকৃত গোপনীয়তা বুঝতে পেরেছিল তারা ধীরে ধীরে হারিয়ে গেছে। তারা আর স্বাভাবিক মানুষ ছিল না। তাদের কেউ কেউ নিজের বাস্তবতাও ভুলে গেছে, কেউ আত্মহত্যা করেছে, আবার কেউ অদৃশ্য হয়ে গেছে। লাবিব এবার সত্যি আতঙ্কিত হয়ে পড়ল। তার গবেষণা কি তাহলে সত্যি বিপজ্জনক কিছুতে হাত দিচ্ছে? হঠাৎ রুহি লিখল, আপনি কি আসল সত্য জানতে চান? লাবিব কিছুটা দ্বিধাদ্বন্দ্বিত হয়ে গেল। কিছুক্ষণ ভেবে লিখল, হ্যাঁ। মিনিটখানিক পরে সে একটি স্ক্যান কপি পেল। এটি ছিল 1987 সালের একটি গবেষণা রিপোর্ট। নথিটা লাবিব খুলল। প্রথম কয়েক পৃষ্ঠা খুব স্বাভাবিক মনে হলো। এতে ব্রেন কেমিস্ট্রি, নিউরোট্রান্সমিটার বিকৃতি এবং রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার বেশ তথ্য ছিল। কিন্তু হঠাৎ করে তার চোখ আটকে গেল একটি অংশে। NEUX-17 রাসায়নিকটি গ্রহণের পর পরীক্ষামূলক ব্যক্তিরা প্রথমে তাদের স্মৃতিশক্তি হারাতে থাকে। এরপর ধাপে ধাপে তাদের চারপাশের বাস্তবতার অনুভূতিতে পরিবর্তন আসে। কিছু পরীক্ষার পর দেখা গেছে এই রাসায়নিক গ্রহণকারী ব্যক্তিরা বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। শুধু তাই নয়, যাদের উপর এটি প্রয়োগ করা হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন কয়েকদিনের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা মাঝরাতে ল্যাব থেকে বেরিয়ে গেছে, কিন্তু কেউ জানে না তারা কোথায় গিয়েছিল। লাবিব কিছুটা হতভম্ব হয়ে গেল, কিন্তু পরের লাইনটা তার শরীর যেন কাঁপিয়ে দিল। গবেষণা চালিয়ে যাওয়ার জন্য এই প্রজেক্টে নিয়োজিত বিজ্ঞানীদের স্মৃতিও সম্পূর্ণ মুছে ফেলা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ সম্পূর্ণ নতুন পরিচয়ে আবার সমাজে ঢুকে গেছে, কিন্তু তারা নিজেরাই জানে না তারা একসময় এই গবেষণার সঙ্গে জড়িত ছিল। হঠাৎই তার ফোনের স্ক্রিনে নতুন মেসেজ এসে উঠল, যদি আপনি এগিয়ে যেতে চান সাবধানে থেকেন, যদি সত্য জানতে চান তাহলে নিজের উপরে বিশ্বাস রেখেন। হয়তো আপনি এরই মধ্যে ভুলে গেছেন আপনি কে ছিলেন। লাবিব কিছুটা হতচকিত হয়ে গেল। এটা কেমন কথা? সে কি সত্যি তার নিজের জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করছে, নাকি তার স্মৃতিতেও কোনো পরিবর্তন এসেছে? এদিকেও রুহির আচরণও ধীরে ধীরে অদ্ভুত হতে শুরু করে। একদিন হঠাৎ করে এসে বলল, আমি আপনাকে সাহায্য করতে পারবো না লাবিব, ওরা আমাকে খুঁজে পেয়েছে। তারপরই যেন মেসেঞ্জার থেকে রুহির সমস্ত কিছু অদৃশ্য হয়ে গেল। তার প্রোফাইল মুছে গেছে, তার নাম্বারও বন্ধ। লাবিব এবার সত্যি ভয় পেল। এরই মধ্যে রুহি লাবিবকে কিছু গবেষণার নথি পাঠায়। সবই ছিল অপ্রকাশিত গবেষণা, যেখানে বলা ছিল নির্দিষ্ট কিছু ফার্মাসিউটিক্যাল কম্পাউন্ড নিউরোট্রান্সমিটারের উপরে এমনভাবে প্রভাব ফেলে যা মানুষের বাস্তব অনুভূতির উপরে পরিবর্তন নিয়ে আসে। একটি গবেষণার শিরোনাম ছিল NEUX-17, a neurochemical disruptor and its effect on reality perception। লাবিব নথিটি পড়তে শুরু করল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার কপালে যেন ভাঁজ পড়ে এলো। গবেষণায় উল্লেখ করা হয়েছিল একটি বিশেষ রাসায়নিক যৌগের, যা সাধারণ কোনো সাইকোঅ্যাক্টিভ ড্রাগের মতো কাজ করে না। সাধারণত LSD, সাইলোসাইবিন এবং DMTর মতো মন পরিবর্তনকারী পদার্থগুলো সেরোটোনিন রিসেপ্টরের উপরে কার্যকর হয়ে এক প্রকার হ্যালোসিনেশন তৈরি করে, কিন্তু NEUX-17 তার থেকেও বেশি শক্তিশালী। এই রাসায়নিকটি একবার মস্তিষ্কে প্রবেশ করলে এটি সেরোটোনিন, ডোপামিন এবং গ্লুটামেট রিসেপ্টরের সাথে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। ফলে ধীরে ধীরে ব্যক্তিটি বাস্তবতার বিভ্রমের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। লাবিব গবেষণার এই অংশ পড়ার পরে তার মনে পড়ে যায় প্রাচীন কিছু তথ্য যা সে আগেও পড়েছিল। সক্রেটিসের মৃত্যুদণ্ডের সময় তিনি হেমলক নামের একটা বিশেষ বিষ পান করেছিলেন। ইতিহাসবিদদের মতে হেমলক শুধু দেহের প্যারালাইসিস সৃষ্টি করত না, বরং এটি নিউরোট্রান্সমিটার ব্লকার হিসেবেও কাজ করত,
যা চেতনা পরিবর্তন ঘটাত। প্রাচীন গ্রিক চিকিৎসক গ্যালেনের লেখায় উল্লেখ আছে, কিছু হেমলক গ্রহণকারীরা মৃত্যুর আগে বাস্তবতার বাইরে চলে যেত। তাদের শরীর কাজ করত না, কিন্তু তারা অদ্ভুত কিছু জিনিস দেখতে পেত। ভারতীয় বৈদিক গ্রন্থ ঋগ্বেদ এবং সোমা এক বিশেষ পানীয়ের কথা উল্লেখ করা আছে, যা খেলে ব্যক্তি দেবতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারত। অনেক গবেষক মনে করেন এটি আসলে সাইকো অ্যাক্টিভ একটি রাসায়নিক, যা নিউরোট্রান্সমিটার কার্যক্রম পরিবর্তন করে। সোমার আসল রাসায়নিক উপাদান এখনও অজানা, তবে কিছু গবেষণার মতে এটি সাইলোসাইবিন বা ডিএমটি জাতীয় উপাদান হতে পারে। তার আরও মনে পড়ে গেল নুয়ান পদ্ধতি। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত কিছু নির্দিষ্ট ওষুধ বা ধূপ মানুষের চেতনা পরিবর্তন করতে পারে। মিশরীয় ফারাওদের কয়েকজন তাদের সমাধিতে এই ধূপের সঙ্গে সমাহিত করা হয়েছিল, কারণ এটি ধারণা করা হতো যে এই ধূপ চেতনাকে এক স্তর থেকে আর এক স্তরে নিয়ে যেতে পারে। লাবিব ভাবল, NEUX-17 তাহলে কি সেই প্রাচীন রহস্যময় রাসায়নিকের আধুনিক সংস্করণ? সে নদীর আরো গভীরে গিয়ে দেখতে পেল এই গবেষণার সঙ্গে সংযুক্ত কয়েকটি গোপন সামরিক গবেষণার প্রকল্পও উল্লেখ করা ছিল। CIA পরিচালিত MK আল্ট্রা প্রজেক্ট ছিল একটা গোপন গবেষণা, যেখানে LSD এবং অন্যান্য রাসায়নিক ব্যবহার করে মানুষের চেতনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল। 1970 সালে প্রকাশিত CIA রিপোর্ট অন মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্টসে বলা হয়েছিল, কিছু নির্দিষ্ট রাসায়নিক মানুষের মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করতে পারে যেখানে ব্যক্তি নিজে স্মৃতি হারিয়ে ফেলে এবং নতুন এবং মন গড়া বাস্তবতার সঙ্গে বসবাস শুরু করে। সোভিয়েত রাশিয়ার বিজ্ঞানীরা একসময় সাইকো ফার্মাকোলজিক্যাল এবং নিউরোকেমিস্ট্রি নিয়ে গোপনে গবেষণা করেছিল। 1971 সালে ডক্টর নিকোলাই আন্তালোসিভ একটি গবেষণা করেন, যেখানে কিছু নির্দিষ্ট রাসায়নিক প্রয়োগের পরে ব্যক্তি তার জীবন সম্পর্কে বিভ্রান্ত হয়ে যায় এবং আত্মপরিচয় হারিয়ে ফেলে। এটি দ্য মস্কো এক্সপেরিমেন্ট নামে পরিচিত ছিল। এই নথিতে যে NEUX-17 রাসায়নিকের উল্লেখ আছে তা হয়তো এসব গবেষণারই গোপন ধারাবাহিকতা। লাবিব নথিগুলো পড়ার পরে দ্রুত নিজের ল্যাবে চলে গেল। যদি এই গবেষণাটি সত্য হয়, তাহলে এটি মস্তিষ্কের জৈবিক কার্যপ্রণালী নিয়ন্ত্রণের এক অপ্রতিরোধ্য অস্ত্র। তার মানে শুধু একটি রাসায়নিক দিয়ে মানুষের স্মৃতি পরিবর্তন করা সম্ভব। তার মনে পড়ল ডক্টর এরিক নেসলারের সেই বই মলিকিউলার নিউরোফার্মাকোলজি। সেখানে তিনি লিখেছেন, মানুষের মস্তিষ্কে যদি নিউরোট্রান্সমিটারের সংকেত পরিবর্তন করা যায়, তবে নতুন স্মৃতি তৈরি করা বা পুরনো স্মৃতি মুছে দেওয়াও সম্ভব হবে। লাবিবের মাথা তখন যেন ঝিমঝিম করছিল। সে কি রাসায়নিকের খুব কাছাকাছি চলে এসেছে? কেন তার মনে হচ্ছে এই গবেষণার কিছু অংশ তার নিজের জীবনের সাথেও মিলে যাচ্ছে? তার মনে পড়ল, সে কি আগেও এই গবেষণা করেছিল, নাকি এই রাসায়নিকটি ইতোমধ্যে তার উপরে প্রয়োগ হয়েছে? কৌতূহলী হয়ে সে ল্যাবে গিয়ে এই যৌগের রাসায়নিকের বিশ্লেষণ শুরু করল। প্রথমে মলিকিউলার স্পেকট্রোস্কোপি মেশিন ব্যবহার করে রাসায়নিকটির গঠন পরীক্ষা করল। কিছু সময় পর ডেটা স্ক্রিনে ফুটে উঠল, অজানা নিউরোট্রান্সমিটার বেসড যৌগ মানব মস্তিষ্কের রিসেপ্টরগুলোর সাথে স্থায়ী সংযোগ ঘটানোর ক্ষমতা রাখে। লাবিব যেন চেয়ারে ধপ করে বসল। এতদিনে যা সে পড়েছে তার বেশিরভাগ ওষুধই অস্থায়ীভাবে নিউরোট্রান্সমিশনকে প্রভাবিত করে, কিন্তু এই রাসায়নিকটি একেবারেই আলাদা। এটি একবার মস্তিষ্কের কোষের সঙ্গে সংযুক্ত হলে সেই কোষগুলোর বৈদ্যুতিক সংকেত পরিবর্তন করে ফেলে, একবারে স্থায়ীভাবে। এর মানে যে ব্যক্তি এটি গ্রহণ করবে সে হয়তো নিজের চিন্তা ভাবনায় নিয়ন্ত্রণ করতে পারবে না। গভীর চিন্তায় ডুবে থাকতে তার মনে হলো সে কিছু একটা ভুলে যাচ্ছে। সে রাতের কি খাবার খেয়েছে? সে কি দুপুরে বাইরে গিয়েছিল? বুকের ভেতরে তার এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। তার স্মৃতিতে হালকা অস্পষ্টতা খেয়াল করা যাচ্ছে। বিকেলের দিকে সে ঢাকা মেডিকেল কলেজের লাইব্রেরিতে গেল আরও কিছু রেফারেন্স খুঁজতে, কিন্তু সেখানেই তার প্রথম অদ্ভুত অভিজ্ঞতা হয়। লাইব্রেরির করিডোরে হেঁটে যাওয়ার সময় মনে হলো কেউ তার পেছনে তাকিয়ে আছে। সে একবার পেছনে ফিরে তাকালো। উল্লেখযোগ্য তেমন কেউ নেই, কিন্তু যখন সে করিডোরের শেষ প্রান্তে পৌঁছল তখন হঠাৎই তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল।
রুহির মেসেজ, সেখানে লেখা আজ মতিঝিলে কেন গিয়েছিলেন। লাবিবের চোখ তখন হঠাৎই একটা ভাঁজ দেখা গেল। সে তো কোনোভাবেই রুহিকে জানায়নি যে সে মতিঝিলে গিয়েছিল। লাবিব পাল্টা জানালো, আপনি কিভাবে জানলেন? কিন্তু কোনো উত্তর এলো না। সে দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে রিকশায় উঠল। বাতাসে একটা কেমন অনুভূতি চারিদিকে ছড়িয়েছিল। যাত্রাবাড়ির দিকে রওনা হওয়া মাত্রই তার ফোনটা আবারও বেজে উঠল। সেখানে লেখা, আপনি যাত্রাবাড়ি দিয়ে যখন মালিবাগের দিকে গেলেন তখন মনে হয়েছিল কেউ আপনাকে অনুসরণ করছে না। ঠিক তখনই মতিঝিল মোড়ে যে লাল গাড়িটা থেমেছিল সেটা ড্রাইভার কিন্তু আপনার দিকে বেশি সময় ধরে তাকিয়েছিল। লাবিব কিছুটা স্মৃতিচারণ করার চেষ্টা করল। সে দেখল যে ব্যাপারগুলো তার গতকালকের ঘটনা। এবার সত্যি বুকের ভেতরে তার একটা কেমন চাপা ভয় জেগে উঠল। এই জিনিসগুলো সে তো নিজেও খেয়াল করেছিল, কিন্তু কিন্তু রুহি কিভাবে জানল? রুহি কি আসলেই তাকে অনুসরণ করছে, নাকি রুহি আসলেই অন্য কেউ যে তাকে পূর্ব থেকেই এমন অনুসরণ করছে? এইসব চিন্তা আসতেই তার মাথার ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করল। গত কয়েকদিনে এত বেশি রাসায়নিক বিশ্লেষণ করেছে যে ব্রেনওয়েভের সাথে এত এক্সপেরিমেন্ট করেছে যে নিজস্ব স্মৃতির ধারাবাহিকতার মধ্যেই কেন যেন একটা ছিদ্র তৈরি হয়েছে। সে কি আসলে সত্যি রুহির সাথে কথা বলছে, নাকি সে নিজেই এই পুরো কনভারসেশন তৈরি করেছে? তার হাত ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত নিজের গবেষণার নোটবুক খুলল। সেখানে সে তারিখ দেখল, 26 ফেব্রুয়ারি পুরান ঢাকা থেকে এক্সপেরিমেন্টের কেমিক্যাল সংগ্রহ, 27 ফেব্রুয়ারি যাত্রাবাড়ি থেকে যন্ত্রাংশ কিনতে যাওয়া, 28 ফেব্রুয়ারি ল্যাবে নতুন রাসায়নিকের মিশ্রণ তৈরি করা। কিন্তু কোথাও লেখা নেই যে সে রুহির সঙ্গে সরাসরি দেখা করেছে। তাহলে রুহি কি কেবল তার নিজের চিন্তার মস্তিষ্কের ভেতরে তৈরি হওয়া এক চরিত্র? ফোনটা আবারও কেঁপে উঠল। সেখানে প্রশ্ন, আপনি প্রশ্ন করতে শুরু করেছেন, এখনই থামেন, নইলে সত্য জেনে যাবে, সবই জেনে যাবে। এবার লাবিব যেন আতঙ্কিত হয়ে পড়ল। সে দ্রুত ল্যাবের দিকে আবারও রওনা দিল, কিন্তু পথিমধ্যে তার মনে হলো কেউ যেন পেছন থেকে তাকে অনুসরণ করছে। সে মরে মরে থেমে থেমে যাচ্ছিল, কিন্তু কেউই ছিল না। পুরান ঢাকার সরু গলি দিয়ে হাঁটার সময় একটা আয়নার সামনে এসে দাঁড়ালো। সেখানে সে নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু সে কিছু একটা অদ্ভুত লক্ষ্য করল। তার প্রতিচ্ছবি একটু দেরিতে প্রতিফলিত হচ্ছে। সে হাত তুলল, তার আয়নার প্রতিচ্ছবিটাও হাত তুলল, কিন্তু একটু পরে তার ফোনে আবার একটা মেসেজ এলো। সেখানে লেখা, আপনি যা ভাবছেন সেটাই সত্যি, এখনই থামেন। এরপরে লাবিব তার যেন শরীরের মধ্যে একটা ঠান্ডা অনুভূতি চলে এলো। সে দ্রুত ফোনের স্ক্রিনে টাইপ করলো, আপনি কে? কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎই তার পেছনে কারো উপস্থিতি অনুভব করলো। ধীরে ধীরে ঘুরল, কিন্তু চারপাশের স্বাভাবিক মানুষজনের গতি যেন তাকে আবারও জানান দিল সামনে বা পেছনে উল্লেখযোগ্য তেমন কেউ নেই। তবে সেই মুহূর্তে তার ফোনের স্ক্রিনে ভেসে উঠল, আপনি সত্যির খুব কাছাকাছি চলে এসেছেন লাবিব, এবার থামেন। সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো। বাইরে থেকে একটা চাপা গলায় গিয়ে বলল, আপনি আমাকে চেনেন না তাই না? লাবিব যতই গবেষণার গভীরে প্রবেশ করে ততই দেখতে পায় এই অজ্ঞাত রাসায়নিক পদার্থ মস্তিষ্কে অবচেতন স্তরে কাজ করে। এটি শুধু নিউরোট্রান্সমিটারই নয়, বরং নিউরনের অ্যানাটমিক্যাল স্ট্রাকচারকেও সাময়িকভাবে বদলে দিতে পারে। এদিকে রুহির আচরণও অদ্ভুত হতে শুরু করে। মাঝে রাতে সে লাবিবকে মেসেজ পাঠায়। সেখানে লেখা, আপনি যদি সত্যটা জানতে চান তাহলে সাবধান, যারা এই গবেষণা করছে তারা কেউ আর বেঁচে নেই। তখনই লাবিবের শরীরে একটা শীতল অনুভূতি খেলে গেল। সে নথির পেজটা উল্টাচ্ছিল, কিন্তু হঠাৎই তার নজর আটকে গেল এক জায়গায়। 1942 সালে পাবনা মানসিক হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে অ্যাট্রোপাইন সালফেট এবং স্কেলোমাইন হাইড্রোব্রোমাইড প্রয়োগ করা হয়েছিল। এই রাসায়নিক দুটি ব্রেন স্ট্রিমে কাজ করে এবং ব্যক্তি ধীরে ধীরে বাস্তবতা এবং বিভ্রমের পার্থক্য বুঝতে পারে না।
এই রাসায়নিকগুলির সম্পর্কে সে জানত। অ্যাট্রোপাইন ব্যবহার করা হয় চোখের পিউপিল বড় করার জন্য, তবে এটি অত্যধিক পরিমাণে গ্রহণ করলে ভয়ানক হ্যালোসিনেশন তৈরি করতে পারে। স্কোলোপাম লাইন, যা একসময় ডেভিলস ব্রেথ নামে পরিচিত ছিল, যেটি কারো উপর প্রয়োগ করলে সে পুরোপুরি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গভীর রাতে পাবনা মানসিক হাসপাতালে এই রাসায়নিকগুলি নিয়ে কী পরীক্ষা চলেছিল? লাবিব কৌতূহলী হয়ে আরও গভীরে খোঁজ করা শুরু করলো। ব্রিটিশ আমলে উত্তরবঙ্গের পাবনা, বগুড়া এবং দিনাজপুরের কিছু হাসপাতালে গোপন মানসিক গবেষণা হয়েছিল, যেখানে কিছু রোগীর উপরে বিশেষ রাসায়নিক প্রয়োগ করা হতো। গোপন রিপোর্টে উল্লেখ ছিল, কিছু রোগীর উপরে নির্দিষ্ট মাত্রায় স্কোপোলামাইন প্রয়োগ করার পর তারা নিজের নাম, পরিচয়, এমনকি নিজেদের পরিবারের কথাও ভুলে যায়। তাদের আচরণ পরিবর্তন হতে থাকে এবং 7 দিনের মধ্যে তারা নতুন স্মৃতি তৈরি করে, যা তারা নিজেরাও বিশ্বাস করতে শুরু করে। এই ঘটনা পড়ার পরে লাবিবের মাথায় চিন্তা এলো, তাহলে আমার কি সব স্মৃতি আসল, নাকি আমার মস্তিষ্কে কিছু পরিবর্তন শুরু হয়েছে? তার মনে হতে লাগলো যেন সে একটা স্বপ্নের মধ্যে আছে। সে কি সত্যি 1 বছর আগে পাবনায় গিয়েছিল, নাকি এটা কেবল তার মস্তিষ্কে তৈরি করা একটা কৃত্রিম স্মৃতি মাত্র? হঠাৎ করে তার মাথায় আসা কিছু স্মৃতি একে অপরের সঙ্গে মিশে গেল। সে কি ছোটবেলায় পাবনায় গিয়েছিল, নাকি গত মাসেই? তার নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। তার চারপাশের ঘরটাকে অচেনা মনে হতে লাগলো। এরই মধ্যে লাবিব একবার সিদ্ধান্ত নিল সে নিজের উপরই একটা পরীক্ষা চালাবে। সে NEUX-17 যৌগের ক্ষুদ্রতম ডোজ গ্রহণ করলো। মাত্র কয়েক মিনিটের মধ্যে তার চারপাশ বদলে যেতে শুরু করলো। প্রথমে মনে হলো বাতাস ভারী হয়ে আসছে, তারপর দেয়ালের রং বদলে যেতে লাগলো, যেন সে দেয়াল আসলে কখনো এখানে ছিলই না। তার কাঁচের টেবিলের উপরে রাখা ফাইলগুলো ধীরে ধীরে গলে যেতে লাগলো, অথচ সে জানত এটা সম্ভব নয়। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। তার নিজের হাত যেন আর হয়ে উঠছিল না। সে জানলার দিকে তাকালো, কিন্তু সেখানে কেবলই অন্ধকার। তখনই ফোন কেঁপে উঠল। রুহির মেসেজ, আপনি কোথায় আছেন লাবিব? সে কাঁপা কাঁপা হাতে টাইপ করলো, আমি তো আমার রুমেই আছি। কয়েক সেকেন্ড পরে রুহির রিপ্লাই এলো, তাহলে আমি আপনার জানালার বাইরে কাকে দেখছি? তখনই তার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে জানলার দিকে তাকালো। তার কাঁপুনি শুরু হয়ে গেল। সে জানে সেখানে কিছুই থাকার কথা নয়, কিন্তু সে স্পষ্ট দেখতে পেল একটা ছায়ামূর্তি তাকে দেখছে। পরদিন সকালে লাবিব ঘুম থেকে উঠে অনুভব করল তার মাথাটা ভীষণ ভারী লাগছে। চোখের সামনে সবকিছু কুয়াশার মতো ঘোলাটে। গতরাতে কি হয়েছিল? সে উঠে ফোনটা হাতে নিল। রুহিকে মেসেজ করতে গিয়ে দেখল কোনো মেসেজের থ্রেডই নেই। তার কপালে একটা চাপা ভাঁজ পড়ল। সে দ্রুত ফেসবুক খুলল, মেসেঞ্জার দেখল, কিন্তু রুহির প্রোফাইল সে খুঁজে পেল না। তার ফোন নম্বরেও সে কল করল, সেখানেও বলছে নট রিচেবল। লাবিব ঘামতে শুরু করলো। কিছু একটা নেই। সে মনে করতে চেষ্টা করল রুহির সাথে শেষবার কখন কথা হয়েছিল। তাহলে কি গতরাতের সবই কল্পনা ছিল? সে তার সাথে কথা বলেছিল, মেসেজ পেয়েছিল, কিন্তু এখন রুহির অস্তিত্বই মুছে গেছে। সে দ্রুত বিশ্ববিদ্যালয়ে গেল। তার ক্লাসমেট সহ কিছু সিনিয়র ভাইকে সে জিজ্ঞেস করলো যে রুহি নামে একটা মেয়ে ছিল আমাদের ব্যাচে, তার সম্পর্কে কিছু কেউ জানে কিনা। ক্লাসমেটরাও অবাক হয়ে তাকালো, বলল, রুহি? কে রুহি? মানে রুহি ফার্মেসি স্টুডেন্ট ছিল? আমাদের ব্যাচে তো এমন কেউই ছিল না ভাই। তুমি কি ঠিক আছো? লাবিবের তখন শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বিশ্ববিদ্যালয়ের রেকর্ড শাখায় গিয়ে খোঁজ করলো, কিন্তু রুহি নামে কোনো রেজিস্ট্রেশনই নেই। তখনই তার মাথা যেন চক্কর দিয়ে উঠল। সে কি পাগল হয়ে যাচ্ছে, নাকি নিউরোকেমিক্যাল বিভ্রম? এদিকে লাবিব রুহির পাঠানো গবেষণা পেপারগুলো পরীক্ষা করতে বসল, কিন্তু এবার সে নতুন কিছু পেল। সেখানে উল্লেখ ছিল এই নির্দিষ্ট নিউরোকেমিক্যালটি ব্যক্তির মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের কার্যক্রমে এতটাই প্রভাবিত করে যে এটি ধীরে ধীরে তাকে বিভ্রান্ত করতে শুরু করে। প্রথমে এটি ব্যক্তির উপরে নতুন কিছু ঘটনা সৃষ্টি করতে শুরু করবে, অথচ সেটি বাস্তবে সম্ভব নয়। তারপর ধীরে ধীরে
সে তার নিজের পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করবে। অবশেষে এমন কিছু ব্যক্তির অস্তিত্ব বিশ্বাস করবে যাদের আসলে কোনোদিন অস্তিত্বই ছিল না। লাবিব যেন মুহূর্তেই হকচকিয়ে গেল। তার হাত ঠান্ডা হয়ে এলো। তার মাথায় একটাই প্রশ্ন, রুহি কি আসলেই সত্যিই ছিল, নাকি এটা কেবল তার মস্তিষ্কের তৈরি করা একটা বিভ্রম? সে দ্রুত ল্যাবে ফিরে গেল। তার কম্পিউটার খুলল, মেসেজ হিস্ট্রি চেক করল, সবকিছুই শূন্য। তারপর সে ফোনের কল হিস্ট্রিও দেখল। রুহি নামের নামটাই তার ফোনে নেই। এবার তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে দ্রুত ওয়াশরুমের দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার চেহারা দেখে মনে হলো সে যেন নিজেকেও ঠিক চিনতে পারছে না। তার নাম কি? সে কি আসলেই এই বিশ্ববিদ্যালয়ে পড়ে? সে নিজের আইডি কার্ড বের করলো, নাম দেখল লাবিব। তার পরিচয় ঠিকই আছে, কিন্তু রুহি কি ছিল, নাকি পুরো ব্যাপারটাই তার তৈরি? কিছু একটা তার মস্তিষ্কের সাথে খেলা করছে। সে দ্রুত পরিচিত কিছু সাইকিয়াট্রিস্টের মধ্যে ডাক্তার তানভীর আহমেদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিল। সেখানে গিয়ে বলল, ডাক্তার, আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। ডাক্তার তাকে শান্ত হতে বললেন। তারপর সমস্যাটা বিস্তারিত খুলে বলতে বললেন। লাবিব তখন সবকিছু বলল। তারপর ডাক্তার কিছুক্ষণ নীরব থেকে বললেন, আপনার সাথে যা হচ্ছে তাকে ডিসোসিয়েটিভ রিয়েলিটি সিনড্রোম বলে। এর দুটি কারণ হতে পারে। হয় আপনি কোনো উচ্চমাত্রার নিউরোকেমিক্যালের সংস্পর্শে এসেছেন, যা আপনার মস্তিষ্কের স্মৃতি ও বাস্তবতা সংক্রান্ত কার্যাবলীকে প্রভাবিত করছে, নয়তো... ডাক্তার যেন চুপ করে গেলেন। লাবিব তখন অসহিষ্ণু হয়ে বলল, নয়তো কি ডাক্তার? ডাক্তার গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, নয়তো আপনি এমন একটা পরীক্ষার অংশ যার কথা আপনি নিজেই জানেন না। লাবিবের চোখ এবার ধীরে ধীরে খুলল। চারপাশটা তখন অন্ধকার, বাতাস ভারী। সে বিছানায় শুয়ে আছে, কিন্তু এটি তার নিজের ঘর নয়। সে মাথা তুলে চারপাশে দেখল। এটি মতিঝিলের কোনো পুরনো পরিত্যক্ত বিল্ডিং। সিলিং ফ্যানটা ভাঙ্গা অবস্থায় চলছে। জানলার পর্দাগুলো ধুলোয় ঢেকে গেছে। ঘরের কোনায় একটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ। সে এখানে কেন? সর্বশেষ মনে পড়ে সে রাত 12টার দিকে নিজের ফার্মেসির ল্যাবে ছিল, কিন্তু এখন বাজে ভোর 5টা। সে কি এখনো পুরো রাত ছিল এখানে? তার বুক ধক ধক করছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দরজা দিতে এগিয়ে যেতে লাগলো। তার জুতোই কাদায় ভেজা, শরীরে অদ্ভুত ক্লান্তি। হঠাৎ করে দরজার পাশের আয়নায় তার প্রতিবিম্ব দেখল। তার শরীরের গায়ে কালো কালি দিয়ে কিছু লেখা। লেখা ছিল, রুহি কখনো ছিলই না। তার চোয়াল শক্ত হয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে নিজের ফোন বের করল। স্ক্রিনে জ্বলে উঠল একটা মেসেজের নোটিফিকেশন। গত রাতে আপনি যাত্রাবাড়ির একটা বাড়িতে ঢুকেছিলেন। আপনি সেখানে কি করছিলেন? লাবিবের মাথা তখন ঝিমঝিম করতে লাগলো। সে তো গত রাতে ল্যাবে ছিল, কিন্তু ফোনের লোকেশন হিস্ট্রি বলছে সে রাতে মতিঝিল থেকে যাত্রাবাড়ি গেছে। তার মাথায় শীতল ঘাম দেখা দিল। সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাস্তা ফাঁকা, মৃদু আলো ফুটতে শুরু করেছে। তার ফোনে বেজে উঠল একটা অপরিচিত নাম্বার। আপনি কি এখনো বুঝতে পারেননি? কণ্ঠটা খুব পরিচিত লাগলো। এটা তো তার নিজের কণ্ঠস্বর। তার চোখ বড় হয়ে গেল। সে ধীরে ধীরে ফোন কানে তুললো, কিন্তু ওপাশ থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। তুমি কে লাবিব? তার পা শক্ত হয়ে গেল। সে রাস্তার পাশে একটা দোকানের আয়নার দিকে তাকালো। সে যেন নিজেকে ঠিক মতো চিনতে পারছে না। সে কি এখনো স্বপ্নের ভেতরে, নাকি এটা তার নতুন বাস্তবতা? সে নিজেকে স্থির করতে চেষ্টা করলো। একটু দূরে রাস্তার মোড়ে একটা বিলবোর্ডে চোখ পড়ল, নেক্সা ফার্মাসিউটিক্যালস, আ নিউ ফরটিনার ইন নিউরোলজি। নামটা কেমন যেন পরিচিত লাগলো। সে দ্রুত গুগল করে সার্চ করলো। কোম্পানির তথ্য খুঁজতে গিয়ে সে যে পেল যা,
তা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। নেক্সট ফার্মাসিউটিক্যালসের হিস্টোরি। 1997 সালে প্রতিষ্ঠিত নিউরোসায়েন্স ভিত্তিক গবেষণায় বিশেষজ্ঞ একটি প্রতিষ্ঠান। 2008 সালে একদল বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল, যারা তাদের NUX প্রকল্পে কাজ করেছিল। 2012 সালে একটি ব্রিটিশ গবেষক দাবি করেছিলেন এই কোম্পানি মানুষের স্মৃতি পরিবর্তনের জন্য গোপনে ওষুধ তৈরি করছে। 2018 সালে একজন সাংবাদিক এই কোম্পানির গোপন গবেষণার নথি ফাঁস করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তখন লাবিবের বুকের মধ্যে ধক ধক করতে লাগলো। সে দ্রুত তার ল্যাবে ফিরে গেল, কিন্তু ল্যাবে ঢুকেই সে স্থির হয়ে গেল। সবকিছু উধাও। তার ল্যাপটপ, পরীক্ষার কাগজপত্র, রাসায়নিক নমুনা কিচ্ছু নেই। তার ডেস্ক একদম পরিষ্কার, যেন এখানে কোনো গবেষণাই হয়নি। সে তার নিজের ডেস্কটপ অন করলো। স্ক্রিনের উপরে লেখা ভেসে উঠছে, অ্যাক্সেস ডিনাইড। তার গবেষণার ডেটাবেস মুছে ফেলা হয়েছে। সে পেছনে ঘুঁটি দেখতে পেল, দরজার নিচে দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু প্রবেশ করছে। তার ঘাড়ের রোম দাঁড়িয়ে গেল। সে দরজার দিকের ফাঁক দিয়ে তাকালো। সেখানে একটা ছায়ামূর্তি ধীর পায়ে এগিয়ে আসছে। তার চোখ ছিল কোটরের ভেতরে ঢুকে যাওয়া, ঠোঁটে অস্বাভাবিক হাসি। মূর্তিটি ধীরে ধীরে ফিসফিস করে বলল, আপনি ভুল জায়গায় চলে এসেছেন, ভুল জায়গায় গেছেন লাবিব। তারপরে সব অন্ধকার হয়ে গেল। লাবিব চোখ খুলল। সে দেখল সে একটা হাসপাতালে শুয়ে আছে। পাশে একজন ডাক্তার বসে। ডাক্তার বললেন, তুমি 5 দিন ধরে কোমায় ছিলে। তোমাকে মানসিক হাসপাতাল থেকে এখানে আনা হয়েছে। লাবিবের চোখ বড় হয়ে গেল। সে তো ঢাকায় ছিল, কিন্তু পাশের দেয়ালে ঝুলছে একটি সার্টিফিকেট। ডাক্তারের নাম ডক্টর রুহি আহমেদ, নিউরোসায়েন্টিস্ট।